is called material. এই নাউন দ্বারা কোন উপাদান, এই দুইটার অর্থ হলো উপাদান, কোন উপাদান বোঝায় সেটা হলো ম্যাটেরিয়াল নাউন। যেমন ম্যাটেরিয়াল নাউনের পরে ওটা কি লেখা আছে বুঝতে পারতেছি না। gives us milk। এখানে মিল্কটা বলো তো কি? এটা আমরা খাওয়ার জন্য, বিভিন্ন খাদ্যদ্রব্য তৈরি করার জন্য ব্যবহার করে থাকি। এটা একটা উপাদান, ম্যাটেরিয়াল নাউন বলতে। আরো ধরতে পারি আপনার উপর। Iron fills her। লোহা অনুভব করতে কেমন, মানে শক্ত না? তাহলে আয়রন হলো লোহা। ম্যাটেরিয়াল নাউন। স্যার ওটা কি রেফার লিখছেন? বুঝি নাই স্যার ওটা কি রেফার লিখছেন? রেফার, হ্যাঁ, refers to refers এর সাথে প্রিপজিশন টু বসে। refers মানে নির্দেশ করা বা বোঝানো। এটা আগের দিন বলেছিলাম, নির্দেশ করা বা বোঝানো। ডেফিনিশন বিভিন্ন ভাবে লেখা শিখতে হবে, যেন মুখস্থ করার না লাগে। আমি সেই সকল স্টুডেন্টদের পছন্দ করি যারা মুখস্থ করার থেকে নিজে বানিয়ে বেশি বলতে পারে। আচ্ছা, আর মনে রাখতে হবে যে ক্যাডেট কলেজে শুধু মুখস্থ করলে হয় না, এখানে তোমার বেসিকটা কি এরা বের করে নিয়ে আসে, এমন প্রশ্ন করে। হ্যাঁ, এরপরে আসো আমরা ম্যাটেরিয়াল। স্যার বলো। স্যার আপনি ইনগ্রেডিয়েন্ট বানানটা ভুল লিখেছেন। তাই নাকি? স্যার এর জায়গায় ই হবে। হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। INGRE INGREDIENT, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, এই জন্য বলেছিলাম খেয়াল এবং বানান মুখস্থ করবা। থ্যাংক ইউ। কে বললো এটা? স্যার আমি সাফিয়াতুন জান্নাত। গুড, ভেরি গুড। বলেন খেলা বলে স্যার। প্রিশিয়াস মেটাল, এখানে প্রিশিয়াস মানে হলো মূল্যবান। মিউট করে রাখো, সবাই মিউট করো। এখানে বলো তো ম্যাটেরিয়াল নাউন কোনটা এই সেন্টেন্সে? স্যার গোল্ড ম্যাটেরিয়াল নাউন। গোল্ড হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, কারণ এগুলো দ্বারা উপাদান বোঝাচ্ছে। আরেকটা রয়েছে আমাদের, সেটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। খুব সহজ, অ্যাবস্ট্রাক্ট নাউন হলো খুব সহজ। কত করে লিখতে হবে? স্পেলিং খেয়াল করবা। অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে সেই নাউন যা ধরা যায় না, ছোঁয়া যায় না, বোঝা যায় না, যা দেহ নেই। স্পেলিং খেয়াল করতে বলছি, এখন কেউ কিছু বলছো না। স্যার অ্যাবস্ট্রাক্ট নাউনের স্পেলিং আপনি কি ইউ লিখেছেন নাকি এল? স্যার ইউ হবে না, এ হবে। স্যার এ হবে। থ্যাংক ইউ। কে বলতে পেরেছো? স্যার আমি স্যার সবাই বলছে এটা। ওকে, থ্যাংক ইউ সবাইকে। তাহলে লিখো দ্য নাউন। আমি যদি এখন এস দিয়ে দিই নাউন্স, তাহলে কি হবে? দ্য নাউন্স which refers to। কি ভুল আছে সেন্টেন্সে? বলো তো কি ভুল আছে? স্যার which refers হবে না, রেফার হবে। ইয়েস, এস হবে না স্যার এখানে। কারণ সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব এস হয়, কিন্তু সাবজেক্ট এখানে প্লুরাল, এই কারণে এখানে আর এস দেয়া যাবে না। ঠিক আছে? Yes, sir. তাহলে the nouns which refer to any কি প্রকাশ করে? কোয়ালিটি,
QUALITY, তারপর কি অ্যাকশন, তারপর কি কনসেপ্ট, এটসেট্রা। এবার কি ইজ কল হবে নাকি আর কল হবে? স্যার কনসেপ্ট স্যার আর কল হবে আর কল আর কল। স্যার কনসেপ্ট মানে কি? কনসেপ্ট বানানে পি নেই। স্যার কনসেপ্ট কনসেপ্ট বানানো ভুল কনসেপ্টে পি হবে কনসেপ্ট না। মানে খুব ভালো না। স্যার আমার একটা প্রশ্ন আছে বলো। স্যার এখানে এর আগের নাউনে মানে ম্যাটেরিয়াল নাউনে একটা সেন্টেন্স ছিল যে গোল্ড ইজ এ প্রিশিয়াস মেটাল। এখানে স্যার হ্যাঁ। মেটালটা একটা ইনগ্রেডিয়েন্ট এবং এটাও তো একটা স্যার ম্যাটেরিয়াল, তাই এটা কেন ম্যাটেরিয়াল নাউন না? হ্যাঁ, ওটা ম্যাটেরিয়াল নাউন হবে, অবশ্যই হবে। ক্লাইমেট তো অনেকগুলো ম্যাটেরিয়াল নাম হতে পারে। হ্যাঁ, থ্যাংক ইউ তোমাকে যে বুঝতে পেরেছো। গুড, ভেরি গুড। হ্যাঁ, ওটাও ম্যাটেরিয়াল নাউন, কারণ ওটাও তো একটা উপাদান। থ্যাংক ইউ। তার ভালো ওটা প্রশ্ন। কনসেপ্ট হবে না কনসেপ্ট হবে। স্যার একটা পি হওয়ার কথা। বুঝি নাই, আবার বলো। স্যার ওটা পি হবে না কনসেপ্ট হবে। আচ্ছা, যাই হোক, ওটা ব্যাপার না। তো অনেক কিছু আছে, এত তো লিখি নাই। আমি বললাম happiness lies in contentment. স্যার এখানে হ্যাপিনেস স্যার হ্যাপিনেস হবে বাংলা মিনিং খুশি, লাইফ মানে অবস্থান করে। আমি কিন্তু তোমাদেরকে ওয়ার্ড মিনিংও করে দিচ্ছি, তার মানে কি এগুলো আমি তোমাদের আবার ধরবো কিন্তু। স্যার লাইস অবস্থান করে কিভাবে? লাই, LIE, লাই, লাই মানে মিথ্যা বলা না? Yes, sir. আবার লাই মানে অবস্থান করা হয়, হ্যাঁ? তাহলে হচ্ছে yes, lies in contentment মানে তৃপ্তি। তৃপ্তি, তাহলে সুখ কিসের মধ্যে নিহিত থাকে? অবস্থান করা বা নিহিত থাকা, হ্যাঁ? এটাকে অবস্থান করা বলতে পারো বা নিহিত থাকা বা লুকায়িত থাকা। তাহলে সুখ কিসের মধ্যে লুকায়িত থাকে? তৃপ্তির মধ্যে। তুমি যদি কোনো কিছু পেয়ে ভাবো যে হ্যাঁ আমি এটা হ্যাঁ। তৃপ্তি করছি, তাহলে এটা হ্যাঁ। সুখী। তাহলে এটা কি নাম হবে? হ্যাপিনেস আমরা কি সুখ দেখতে পাই? সুখ কি ধরা যায়, ছোঁয়া যায়? যায় না। তার মানে এগুলো হচ্ছে Abstract. এবার বলো, কি বুঝতে পেরেছো? বলো। স্যার কনসেপ্ট বানাতে বলেছে। বুঝি না, আবার বলো। লাই মানে কনসেপ্টে CONCEPT হবে না স্যার? কন্টেন্টমেন্ট, থ্যাংক ইউ। স্যার একটা টি হবে কোথায় হবে বলো তো? স্যার TNT স্যার এই তো এন এর পরে, স্যার এন এর পরে স্যার এম টা হবে। Yes. এখন তোমরা এই ডেফিনিশন দুইটা মুখস্থ করো, ধরো। মিউট করে পড়ো। কন্টেন্টমেন্ট বানানটা ঠিক করে নিও। এর পর একটা টি হবে। কে বলতে পেরেছো? স্যার আমি। Good, very আমি good. আর Thank ওটা। you. Thank you. আচ্ছা, এরপর স্যার কন্টেন্টমেন্ট তো কি একটা অ্যাবস্ট্রাক্ট নাউন? হ্যাঁ, এই তো।
আপনার একটা ভুল হয়েছে, আপনি কনসেপ্ট বানানে CONCEPT লিখেননি। স্যার কনসেপ্ট, স্যার কনসেপ্টে কনসেপ্টে আপনি করে CONCEPT ভেরি গুড, এতক্ষণ লাগলো? এই নাকি মনোযোগ? কনসেপ্ট পিটি হবে। থ্যাংক ইউ। আচ্ছা, এরপর হচ্ছে প্রপার্টি। স্যার প্রপার্টি না স্যার, প্রপার্টি স্যার, পি হবে ভি এর জায়গায়। Yes, sir, sir. P হবে, P প্রপার্টি মানে দারিদ্রতা। স্যার ঠিক আছে স্যার। স্যার এটা ঠিক আছে। দারিদ্রতা এটা কি দেখা যায়? দারিদ্রতা দেখা যায় খালি চোখে? নো স্যার, স্যার স্যার দেখা যায়। প্রবলেম কি দেখা যায়? প্রবলেম দেখা যায়? No, sir. সব প্রবলেম দেখা যায় না। The problem is আচ্ছা ঠিক আছে, শেষ। এবার আমরা ভার্বে চলে যাব। তাহলে এই দুইটা নাম নেওয়া যাবে? বুঝি নাই। একটা সেন্টেন্সে কি দুইটা নাম নেওয়া যাবে? আরে বাবা। কি দুইবারই হ্যাঁ নেওয়া অবশ্যই নেওয়া যাবে। তুমি স্যার এক্সাম্পল আপনি প্রবলেমে, স্যার প্রবলেমে আর এর পরে ডি লিখছেন তো ওটা। না না না, এটা বি লিখছে স্যার, এটা বি লিখছে না। স্যার ঠিক আছে, ঠিক আছে। স্যার প্রবলেমে আর এর সবাই মিউট করে দেন তো। ঠিক আছে, আর কথা বলা দরকার নাই, যথেষ্ট ভুল করেছো তোমরা। থ্যাংক ইউ। এখন প্রশ্ন হলো যে এই অ্যাবস্ট্রাক্ট নাউন এবং ম্যাটেরিয়াল নাউনের ডেফিনিশন এবং একটা করে এক্সাম্পল বলতে হবে। সবার আগে কে বলবে? হাত তুলো তো দেখি, হাত তুলো। ক্যামেরা অন করে সবাই হাত তুলো, ক্যামেরা অন করে হাত তুলো। আরিবা আদিবা হাত কি? হাত ধুয়ে আসো নাই? দেখাতে পারছো না? হ্যাঁ হ্যাঁ, হাত তুলে বসতে হবে। ইয়েস। ওকে, এখন বলবে মাহির লাবিব খান। বলো, হোয়াট ইজ ম্যাটেরিয়াল নাউন এন্ড গিভ মি অ্যান এক্সাম্পল। মাহির লাবিব খান, আনমিউট করো এবং বলো। The noun which refers to any material or any ingredient is material noun. The one example of material noun is diamond. Is a precious jewelry. গুড, ভেরি গুড। এখানে কোনটা হবে? জুয়েলারি? No sir, diamond jewelry দুটোই হবে। ডায়মন্ড হবে। আচ্ছা, জুয়েলারি তো দেখা যায়, জুয়েলারি তো ধরা যায়, ছোঁয়া যায়, দেখা যায়। স্যার কিন্তু স্যার মেটেরিয়াল নাউনের পক্ষে তো স্যার সবই ধরা যায়। আচ্ছা, ও হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো কথা বলেছো, আমি একটু মিশিয়ে ফেলছিলাম। আচ্ছা, এরপর আসো রিফা। স্পেলিং এ তো কষ্ট হচ্ছে। রামিসা। আচ্ছা, রামিসা পুরো নামটা কি? রিফাকাত রামিসা। রিফাকাত রামিসা মানে কি? রিফাকাত অর্থ কি? জানি না স্যার। এত কঠিন একটা নাম রেখেছো, কষ্ট দিচ্ছ আমাদের নাম উচ্চারণ করাতে গিয়ে, আর অর্থটা জানো না? অর্থটা জেনে নাও। আমি তো আর আমার নাম রাখিনি। আচ্ছা, অর্থটা জেনে নিবা। আচ্ছা ঠিক আছে, তোমার জন্য কোশ্চেন হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। The noun which refers any quality, concept, etc. is called an abstract noun. Example: he is an honest man. Honest is here abstract noun. রামিসার কোনো বোন আছে নাকি? এমএসসি তে পড়েছিল? No sir. তোমাকে তো অনেক দেখেছি মনে হচ্ছে, পরিচিত লাগছে। স্যার শেষ বলা। হ্যাঁ, এখন আমরা ভার্ব করব। আমরা ভার্বটা একদম প্রথম থেকে শুরু করছি, তবে একটু দ্রুত যাব।
যারা আগে করেছো তাদের জন্য সহজ হবে, যারা করনি তারাও সহজেই বুঝতে পারবে আশা করি। কিন্তু এখন প্রশ্ন করা যাবে না, আমি যখন বলবো এবার প্রশ্ন করো তখন প্রশ্ন করবো। Okay, sir. ক্লাস শুনতে হবে, ওকে স্যার, ইয়েস স্যার, নো স্যার এগুলো বলা যাবে না। আমি যখন বলবো যে ওকে বলো তখন বলবো, ঠিক আছে? আবার বলে কথা বলা যাবে না, কোনো স্যার কথা বলা কথা যাবে না। শোনা যায় না। তোমার সমস্যা, কথা শোনা যায় না মানে তোমার প্রবলেম নেই না স্যার, কথা ক্লিয়ার শোনা যাচ্ছে, ক্লিয়ার শোনা যায়। ক্লিয়ার শোনা যাচ্ছে। আর কথা বলতে হবে না। Verb. Doing anything. কালকে স্যার যারা বিশাল স্যার, কালকে যারা লিখছে স্যার তারা লিখবে। Doing action. Definition লাগছে, সবাই মিউট করে রাখুন। Part of, আরে কি মিউট করে হাঁচি দিতে পারছো না? করোনা ছড়িয়ে দিবে দেখছি এখানে। ও পুরো ফোনে কি অবস্থা? কোনো আচরণ ঠিক নাই। The part of speech which does any action being state or verb. যেই পার্ট স্পিচ দ্বারা কোনো অ্যাকশন মানে কোনো কাজ, বিং কোনো কিছু হওয়া বা বর্ণনা করা ইত্যাদি বোঝানো হয় তাকে বলা হয় ভার্ব। যেমন আমরা বললাম he runs fast, সে দ্রুত দৌড়ায়। এই সেন্টেন্সের ভার্ব হচ্ছে রানস। একটা নোট লিখে নাও, ভার্ব is the main or main word of a sentence. এখান থেকে কোশ্চেন হয়, ভার্ব ইজ দ্য ড্যাশ ওয়ার্ড অফ এ সেন্টেন্স। আরো প্রশ্ন হয়, ভার্ব ইজ দ্য ড্যাশ অফ সেন্টেন্স। এখানে আনসার হবে সোল, SOUL, অথবা স্পিরিট, PIRIG, স্পিরিট, SPIRIT। এটা অর্থ কি? সোল মানে হচ্ছে SOUL, সোল মানে হচ্ছে প্রাণ, স্পিরিট মানে হলো আত্মা। ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হতে পারে না, এরকম প্রশ্ন হয়। উইদাউট ড্যাশ, অথবা এরকম হবে নো সেন্টেন্স ক্যান বি ফর্মড উইদাউট আ ড্যাশ। কোন সেন্টেন্স গঠিত, ফর্ম মানে হলো গঠিত হওয়া, গঠিত কোন সেন্টেন্স গঠিত হতে পারে না উইদাউট আ ভার্ব। ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স গঠিত হতে পারে না। এই ভার্ব থেকে বিভিন্ন ধরনের কোশ্চেন হতে পারে। এখন আমাকে তোমরা বলতে পারো যে স্যার ভার্ব ছাড়া কি কোনো সেন্টেন্স আসলেই হয় না? হ্যাঁ, কথাটা সত্য, ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স কখনোই হতে পারে না। তাহলে তুমি এখন প্রশ্ন করতে পারো যে স্যার একটা শব্দ দিয়ে কি সেন্টেন্স হতে পারে? হ্যাঁ, একটা শব্দ দিয়ে সেন্টেন্স হতে পারে। যেমন
আমি যদি তোমাকে বলি যে হি comes here, এই সেন্টেন্সের ভার্ব কি কাম, তাহলে এটা ভার্ব। কিন্তু আমি যদি বলি এই গো, চলে যাও, একটা শব্দ বলেছি এবং এটা দ্বারা তুমি বুঝে ফেলেছো যে স্যার আমাকে চলে যেতে বলেছে, তাহলে এটা একটা সেন্টেন্স যেটা দ্বারা কোনো কিছু বা কোনো মনের ভাব প্রকাশ করা যায়, কোনো কাজ করতে বলা হয়, সেটাই কিন্তু ভাষা। ওদেরকে কেউ কি বলে বাংলা বুঝি না, কিন্তু বাংলা লিখেছে একজন, কি করে নেই মেসেজটা পড়ি আগে। Sir, does verb tell something about person or good morning? আচ্ছা, ওদের জন্য আমাকে কেউ উন্মেউত করবেন না প্লিজ। উন্মেউত মানে কে লিখেছে বুঝি নাই। আচ্ছা, তার মানে একটা শব্দ দিয়ে যদি কোনো সেন্টেন্স হয় তাহলে সেই সেন্টেন্সটি অবশ্যই ভার্ব, সেই ভার্বটা অবশ্যই ভার্ব। তোমরা কি দেখতে পাচ্ছ নিচের লেখাগুলো দেখতে পাচ্ছ না পাচ্ছ না? এটা কি দেখতে পাচ্ছ ভার্ব? ও তো আগে তো বলতে হবে, আমি তো বুঝিনি। আচ্ছা, কেউ কথা বলবা না, শুধু যাকে জিজ্ঞেস করবো সে কথা বলবো। আমি নিচে লিখছি না, তাহলে উপরে লিখি। মনে করে লিখলাম যে গ্রো, একটা সেন্টেন্স তাই না? এই একটা দিয়ে একটা সেন্টেন্স হয়েছে। কেন? কারণ এটা আমার মনের ভাব প্রকাশ করেছে। আমি বললাম প্লিজ। স্যার ইট এই কথাটা দিয়ে তো একটা সেন্টেন্স হয় স্যার, হয় না? ওটা স্যার ইট ই ই এ টি ইট মানে খাও। হ্যাঁ, এটা Yes, একটা sir. ওয়ার্ড, আবার এটা একটা সেন্টেন্স হয়। তবে মনে রাখতে হবে যে একটি মাত্র ভার্ব বা ভার্ব দিয়ে শুরু হয় যে সেন্টেন্স, সেটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। তোমার সেন্টেন্সের ক্লাস হয়েছিল না? স্যার ইট না বার। Sir, sir, স্যার একটা কনভারসেশন শুরু করার person or thing. বুঝি নাই। Does verb tell us about person or things? পার্সোনাল থিং সম্পর্কে বলে কিনা ভার্ব? Yes, sir. না, এরকম তো কোনো ডেফিনিশন নাই। ইম্পারেটিভ সেন্টেন্স স্যার একটা কনভারসেশন শুরু করার আগে স্যার হ্যালো বলে শুরু করি স্যার, ওই হ্যালোটাও কি স্যার একটা সেন্টেন্স হইতে পারে? হ্যাঁ, বিগিনস বানান দেখো তো। আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্স বিগিনস উইথ ভার্ব। ইম্পারেটিভ সেন্টেন্স কি দিয়ে শুরু হয়? ভার্ব দ্বারা শুরু হয়। বাকি সেন্টেন্স গুলি ভার্ব দিয়ে শুরু হয় না। আচ্ছা, নিচেগুলো মুছে দেই, এবার ক্লাসিফিকেশন। যেগুলো লেখা শেষ। স্যার একটা কনভারসেশন শুরু করার আগে স্যার হ্যালো বসে, তো স্যার ওই হ্যালোটাও কি সেন্টেন্স হইতে পারে? হ্যালো তো সম্বোধন করা হয়। হ্যালো বলতে কি বোঝায়? কিভাবে ভার্ব হয়? এটা তো ভার্ব হবে। তাহলে স্যার এটা কি স্যার সেন্টেন্স হইতে পারে? হ্যালো বলার পরে তো আমি কি বলতে হবে? Sir, এটা হয় না hello, good morning. হ্যাঁ, এটা তো এক শব্দ হইলো না, এটা তো অনেকগুলো শব্দ। মর্নিংটাই হলো ভার্ব। গুড মর্নিংটা মানে গুডটা হলো ভার্ব। এখানে গুড বলতে বোঝানো হচ্ছে শুভ হোক, ভালো হোক, তখন গুডটা হবে ভার্ব। আচ্ছা, এখন খেয়াল করো, আমরা আসি ভার্বের ক্লাসিফিকেশন। ভার্ব কত প্রকার? প্রধানত Sir, two. কি কি? Sir, দুই প্রকার। Finite verb and non-finite verb. Non-finite verb. finite or not finite? ইনফিনিটিভ কনফিনিট ভার্ব, ইনফিনিটিভ ভার্ব। ফাইনাইট ভার্ব এবং নন ফিনিট ভার্ব। ফাইনাইট ভার্ব হলো নিউটন অফ করে রাখ তো সবার আগে। যে ভার্ব স্যার ওইটা যে আপনি নন ফিনিট লিখছেন ওইটা কি ইনফিনিট লেখা যায় না? কে পড়াইছে? নন ফাইনাইট লিখো, যে ভার্ব দ্বারা
টেন্স চেনা যায় আরো লেখা যায় যে ভার্ব ভার্বের সংজ্ঞা কি আমাদের পরীক্ষায় আসতে পারে? ভার্ব কি প্রশ্ন করো। স্যার বলছি এইসব নন ফাইনাইট আবার ফাইনাইট এসব ভার্বের সংজ্ঞা কি ইংরেজিতে পরীক্ষায় আসতে পারে? হ্যাঁ এগুলো তো বেশি আসবে। ভার্বের সংজ্ঞা নাউনের সংজ্ঞা এগুলো তো কম আসবে, এগুলো তো সবাই পারে। আসবে তো ঢুকে বের করো। যে ভার্ব দ্বারা ডেফিনিশন আসবে। হ্যাঁ ডেফিনিশন আসবে। যে ভার্ব দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায়। আমি বাংলায় লিখছি তারপর ইংরেজি লিখে দিব, সমস্যা নেই, আমি বুঝতে হবে ভালো করে। বোঝায় যে ভার্ব দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় এবং ওই ভার্ব ছাড়া বা ব্যতীত সেন্টেন্স কমপ্লিট সেন্স বা ধারণা প্রকাশ করতে পারে না, সেটি হলো ফাইনাইট ভার্ব। তাহলে চলো এবার ইংরেজিতে। আপনি দ্বারা বানানটা ভুল লিখেছেন। তাই নাকি? ব হবে না? স্যার ওই তো নিচে স্যার আপনি স্যার 2 লিখছেন স্যার। ইয়েস স্যার বয়স শুনে আর স্যার আপনি এখানে 2 দেন নাই স্যার। এটা কি দাঁড়া না ছাড়া? নিচেরটা স্যার 3 নাম্বারটা। আরে আপনি স্যার ছাড়া লিখছেন। এটা তো ছাড়া স্যার এটা তো ছাড়া, এটা ঠিক আছে। ঠিক আছে। এটা ছাড়া। এই তোমাদের ভুল ধরার সুযোগ দিয়েছি মানে এই নয় যে স্যার ওরা আপনাকে মনে করতেছে আপনি কিছু পারেন না, ভুল ধরে খালি। স্যার সবই ভুল করবে। জি স্যার এটাই মনে করে। আচ্ছা না, মাঝে মধ্যে ভুল করি তোমাদের কনসেন্ট্রেশন ঠিক রাখার জন্য, তোমরা যেন ভুল ধরতে থাকো, কিন্তু এই না মাঝে মাঝে একটু তো হয়ে যায়। ভুল ধরে ধরে আগে কনফার্ম হবা যে আমি কি আসলে সঠিক ভুলটা ধরেছি কিনা, তারপর আমাকে বলবা। বুঝি না কি বলো? ওই ভার্ব ছাড়া স্যার যে ভার্ব দ্যাট টেন্স কে ডিরেক্টস আমি করছি, শোনো কথা না। যে ভার্ব দ্বারা টেন্স চেনা যায়, কমা, যে ভার্ব দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় এবং ওই ভার্ব ছাড়া সেন্টেন্স কমপ্লিট সেন্স প্রকাশ করতে পারে না, সেটাই হলো ফাইনাইট ভার্ব। আর এবার আমরা ইংরেজিতে লিখি। The verb এই মিউট করো বোকা ছেলে মেয়ে। The verb which the verb which let us know অথবা let know। স্যার আপনি আজটা লিখলে হবে। ডাটা দুইবার হয়েছে। স্যার দিক দুইবার লিখেছেন।
ও দা দুইবার লিখেছি। আর ডি দুইবার লিখেছে। দা দুইবার কেন লিখেছে? একবার হবে। The verb which let us know the tense, comma, এখানে কেউ যদি আসটা না লিখে তাহলেও হবে, কোনো সমস্যা নেই। এটা ছোট হতে গেলে let us know the tense and the sentence can't express complete sense. Yes. One time করবা, লাইভে স্পেলিং লিখবা। স্যার টেন্স বানান ভুল। Yes, কি হবে বলো তো? এসি হবে স্যার ওখানে। এস হবে। Tense without the verb the verb which let us know or let know the tense and the sentence can't express complete sense without the verb are called finite verb. স্যার আপনি নিচে ভার্ব লিখতেন বির বদলে এস দিয়ে দিয়েছেন। আর দেখতে BERBS হবে। ওরে এটা তো আর ভুল করবা না কেউ, যাও আর ভুল করতে হবে না, কিন্তু বুঝে নেওয়া যায়। এটা লেখার প্যাটার্ন বুঝতে হবে তোমার, যে স্যার কিভাবে লিখে। স্যার উইদাউট দা তারপরে কি লিখতেন ওটা? The verb which lets us know the tense and the sentence can't express কিন্তু আপনি স্যার complete sense without the verb ওইখানে- are called finite verb. আর কথা না, আমি পুরোটা পড়ে দিচ্ছি, ভালো করে শোনো। আপনি স্যার ওইখানে বিটা দেননি। কোথায়? VERS লিখেছেন স্যার। কোথায় বলো তো? স্যার ঠিকই আছে বানানটা, ও আপনার লেখা বুঝে নাই। Without the verb, স্যার ঠিকই আছে, স্যার লাস্টে কিছুক্ষণ আগে যে ভার্বটা ঠিক করলাম স্যার ওইখানে। স্যার মিউট করে দেন। স্যার বোঝা যাচ্ছে না। টেন্সের আর কথা না, আমি যা লিখেছি এটাই বুঝবা, আর কথা বলবো না। The verb which let us know the tense and the sentence can't express complete sense without the verb is called finite verb. এখানে আর লিখেছি, আসলটা ধরতে না পেরে সব ওইটা নিয়ে করে আছে। আচ্ছা, এখন আর কথা হবে না, এবার আমরা শিখে গেলাম ফাইনাইট ভার্ব সম্পর্কে। তাহলে নন ফাইনাইট ভার্ব কি? নন ফাইনাইট ভার্ব হচ্ছে সেই ভার্ব, আচ্ছা আগে একটু উদাহরণ দিই, ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্বের একটু উদাহরণ দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। আমি লিখলাম the man came here to meet me. উপরের সেন্টেন্সটা কি দেখা যায়? The man came here দেখা যায়? মাথা নেড়ে বোঝাতে হবে। ওকে, এখানে খেয়াল করো, দেখো ভার্ব আছে কয়টা? came একটা ভার্ব আছে, আবার meet একটা ভার্ব, দুইটা ভার্ব দেখতে পাচ্ছি। এখন প্রশ্ন হলো কোনটা ফাইনাইট ভার্ব, কোনটা নন ফাইনাইট ভার্ব? আমি যে ডেফিনিশন লিখে দিয়েছি এই যে এটা কিন্তু কোনো বইতে নাই এভাবে।
তোমরা কি করবা? তোমরা চাইলে আমি যেটা লিখেছি এটা বলতে পারো, চাইলে নিজে কোনো বই থেকে মুখস্থ করতে পারো, বা অন্য কোনো শিক্ষক তোমাদের শেখালে এটাও বলতে পারো বা লিখতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু আমি তোমাদের এটা বুঝানোর জন্য এভাবে করেছি। তো দ্য ম্যান কেম হিয়ার টু মেট মি, এই সেন্টেন্সে দুইটা ভার্ব। এখন প্রশ্ন হলো কোনটা ফাইনাইট ভার্ব, কোনটা নন ফাইনাইট ভার্ব। এটা মাথায় রাখতে হবে, একটা সেন্টেন্সে কিন্তু একটা ফাইনাইট ভার্ব হতে পারে। আমি আবার বলছি, একটা সেন্টেন্সে কি ফাইনাইট ভার্ব হতে পারে, একাধিক। যেমন এই সেন্টেন্সে আমরা দুইটা ভার্ব দেখি। প্রশ্ন হলো কোন সেন্টেন্স দেখে, কোন ভার্ব দেখে টেন্স নির্ণয় করা যাচ্ছে? আর সামনে ক্যামেরা নেওয়া যাচ্ছে না। বোর্ড কি ক্লিয়ার নাকি না? বোর্ড ক্লিয়ার অথবা না? ক্লিয়ার, বোর্ড ক্লিয়ার। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে ভার্ব দেখে টেন্স চলে যাচ্ছে, বলো এটা কোন টেন্সে আছে? পাস্ট ইনডিফিনিট টেন্স। এটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এই ভার্ব দেখে টেন্স চলে যাচ্ছে, তাহলে এটা হলো ফাইনাইট ভার্ব। আর এই ভার্ব দেখে কি টেন্স চলে যাচ্ছে? যাচ্ছে বলো। আমি যদি এই অংশ বাদ দিয়ে দিই, যে হি কেম হিয়ার, এই অংশটা আমরা বাদ দিয়ে দিলাম, এখানে ফুল স্টপ দিলাম, তাহলে কি সেন্টেন্সে কোনো ক্ষতি হচ্ছে? হচ্ছে না। সে এসেছিল, এখানে এসেছিল, এটাও পরিপূর্ণ অর্থ বা সেন্স দিতে পারছে। কিন্তু এই টু মিট, এটা কিন্তু কমপ্লিট সেন্স দিতে পারছে না যদি আমি শুধু টু মিট বলি। অথবা এই অংশটা যদি বাদ দিয়েও দিই, তাহলে স্যার আপনার নেট প্রবলেম দিচ্ছে, আপনার কথা কেটে যাচ্ছে। সত্যি না, আমার কথা ঠিক আছে, যে কথা বলছো তোমার সমস্যা। দ্য ম্যান কেম হিয়ার, যেই ভার্ব, আমি যদি এখন বলি বলতো ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্বের পার্থক্য কি, তুমি শুধু এটুকু বলবে যে স্যার যে ভার্ব থেকে আমি টেন্স চিনতে পারি সেটা ফাইনাইট ভার্ব, আর যে ভার্ব দিয়ে টেন্স চেনা যায় না এবং চাইলে আমি ওই ভার্বটাকে বাদ দিয়ে দিলেও সেন্টেন্সের কোনো ক্ষতি হয় না, অর্থগত বা গ্রামাটিক্যাল কোনো ভুল হয় না, সেটি হলো নন ফাইনাইট ভার্ব। আমি আবার বলছি, এরপর জিজ্ঞেস করবো, আমি প্রশ্ন করবো যে বলো তো ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব কি? তুমি তখন আমাকে বলবে স্যার ফাইনাইট ভার্ব হচ্ছে সেই ভার্ব যে ভার্ব দেখে টেন্স চেনা যায়, আর নন ফাইনাইট ভার্ব হচ্ছে সেই ভার্ব যে ভার্ব দেখে টেন্স চেনা যায় না এবং সেন্টেন্স থেকে বাদ দিয়ে দিলেও সেন্টেন্সের অর্থগত কোনো সমস্যা হয় না। আপনার কথা থেকে থেকে আসে, তাই নাকি? কথা কি ক্লিয়ার? কথা ক্লিয়ার? হ্যাঁ, সবাই তো তাই বলছে কথা ক্লিয়ার। তাহলে কাফি, তুমি তোমার নেট প্রবলেম, তুমি ঠিক করে নাও, ওয়েট করো, ঠিক হয়ে যাবে। তাহলে প্রশ্নের জন্য রেডি? Going to restaurant, I ordered some food. Going to restaurant, I ordered some food. এখানে আমাকে বলতে হবে যে কোনটি ফাইনাইট ভার্ব আর কোনটি নন ফাইনাইট ভার্ব। আচ্ছা, আমি দেখলাম এই একটা, এই একটা, আমি নাম্বার 1 বললাম, নাম্বার 2 দিলাম। এখন তোমরা আমাকে বলবা যে স্যার 1 নাম্বার ফাইনাইট ভার্ব, 2 নাম্বার নন ফাইনাইট ভার্ব, অথবা 1 নাম্বার নন ফাইনাইট ভার্ব, 2 নাম্বার ফাইনাইট ভার্ব, এভাবে করে বলো। চ্যাট অপশনে লিখে পাঠাও। আচ্ছা, যাদের কাছে মনে হয় যে 1 নাম্বার ফাইনাইট ভার্ব তারা হাত তোলো। যারা বলো যে 1 নাম্বার ফাইনাইট ভার্ব তারা হাত তোলো। যাদের কাছে 1 নাম্বারকে ফাইনাইট ভার্ব মনে হয় তারা হাত তোলো। আর যাদের কাছে 2 নাম্বারকে ফাইনাইট ভার্ব মনে হয় তারা হাত তোলো। 2 নাম্বারকে ফাইনাইট ভার্ব মনে হয় যাদের, তারা হাত তোলো। নাই, কেউ নাই। হ্যাঁ, অনেকেই আমাকে মেসেঞ্জার চ্যাট বক্সে পাঠিয়েছে। কারেক্ট আনসার হলো, এবার চিন্তা করো, গোইং টু রেস্টুরেন্ট, এটা কোন টেন্স? এটা কোন টেন্স? এটা কোন টেন্সই না, তাহলে এটা নন ফাইনাইট। আর আই অর্ডার, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এটা কোন টেন্স? এটা হলো ফাইনাইট ভার্ব, কারণ এটা দ্বারা টেন্স চেনা যাচ্ছে।
এটা কোনো বইতে নাই, এই টেকনিক কোনো বইতে নাই, কিন্তু তোমরা শিখে গেলে। যাই হোক, ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্বের যদি কোনো প্রশ্ন থাকে, যেমন আরো করা দরকার ছিল কিন্তু টাইম শেষ আমাদের। যেমন ফাইনাইট ভার্বকে আরো ভাগ করা যাবে, এগুলো আমরা করবো। এরপর কে আসবে ক্লাসে? কোন স্যার? এখন কেউ কথা বলবে না, আমি যাকে জিজ্ঞেস করবো সেই শুধু কথা বলবে। মিউট করে রাখো সবাই। এখন প্রশ্ন করবে। স্যার একটা প্রশ্ন কোশ্চেন না, করি। বলো। স্যার এইচডব্লিউ কি? কত দূর এসেছে? আসতে বলো। আচ্ছা, দুই নম্বরটা ফ্রেন্ড ছিল স্যার। এই তো, আমার এখানে অনেক নেট প্রবলেম। স্যার কাফি তো শেষ করে স্যার নন ফাইনাইট আর ফাইনাইট ভার্ব শীটের কোন পৃষ্ঠায় আছে? স্যার রেস্টুরেন্টের পরে এটা কি লিখেছেন? স্যার পেজ 51। স্যার উপরে ভার্ব বানান ভুল লিখেছেন। সর্বনাশ, কোথায় আবার ভুল লিখলাম? স্যার 53 এর উপর। এটা আমি এভাবেই লিখি, এটা ভুল না, ঠিক আছে। আচ্ছা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই যেটা হচ্ছে পেজ নাম্বার 51, 52, 53। স্যার এগুলো কি বইয়ের পেজ? বইয়ের না, শীটের। শীট তো নাই। শীট নাই, অফিসে ফোন করে অফিস থেকে কালেক্ট করে নিয়ে যাওয়া, বাবা মাকে পাঠিয়ে অফিস থেকে নিয়ে যাওয়া। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। See you tomorrow. Till then, adios. না, ওই যে কাগজপত্র নিয়ে গেছিল। আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা সবার, বলো? সবাই কি ঠিকঠাক? যার যার ভিডিও গুলো অন করো, প্রত্যেকের ভিডিও গুলো অন করো। যারা যারা ভিডিও গুলো অন নাই, প্রত্যেকের ভিডিও গুলো অন করো। অনেকে কুকুর, বিড়াল, গরু, মহিষ এগুলোর ছবি দিয়ে রাখছো। তোমাদের চেহারা যদি কুকুর, বিড়াল আর গরু, মহিষের মতো না হয়, তাহলে এগুলো বাদ দিয়ে নিজেদের চেহারা দাও। আর যারা মনে করতেছো যে আমার চেহারা আসলে এমনই, এই কুকুর বিড়ালের মতোই, ইঁদুর বাদরের মতোই, তারা এগুলো ছবি যা দিচ্ছ এগুলো রেখে দিতে পারো। আর ওই ক্ষেত্রে আমার কোনো সমস্যা নাই। আর যারা মনে করতেছো আমার চেহারা মানুষের মতো, আমি দেখতে একজন মানুষ, সে তার নিজের চেহারা দিয়ে ভিডিও গুলো খুলে নাও। এখানেই আছে, কোথায়? এই যেটা, এইগুলো দিয়ে কাজ হবে না খোকা, নতুন বই লাগবে। এইগুলো আনন্দ পাঠ বই নিয়ে আসো। আনন্দ পাঠ নতুন বই। আনন্দ পাঠ নতুন বই। দেখি এটা কেমন? হ্যাঁ দেখি,
নাম লেখা হয়েছে। হ্যাঁ, তো এখানের মধ্যে আমাদের কি পড়ানো হচ্ছিল বলো দেখি, কি পড়ানো হচ্ছিল এবং কি পড়ানো হচ্ছে? আমার তো কোনো খোঁজ খবর নাই আসলে গত 2 দিনের ভিতরে কি পড়ানো হয়েছে। লেকচার প্ল্যানে কি আছে দেখি তো। 7 ভাই চম্পা, আচ্ছা 7 ভাই চম্পা, আচ্ছা 7 ভাই চম্পা। কত পর্যন্ত হয়েছিল? পড়ানো কি শেষ? এটা জানা আগে যে এটা পড়ানো শেষ কিনা। পড়ানো শেষ কিনা? আচ্ছা শেষ। আচ্ছা আজকে হলো আমাদের তারিখ হলো 21। সৃজনশীল করানোর কথা। আচ্ছা সৃজনশীল আর ব্যাপার হলো 7 ভাই চম্পা থেকে সৃজনশীল। তা আমরা সৃজনশীলের একটা করে দেখাইছি হুবহু ওইটার মতো করে আমরা সৃজনশীল লিখবো। দুর্ভাগ্যবশত নতুন বইয়ের তো এবার নতুন ইয়েতে তো সৃজনশীল নাই। সৃজনশীল বাদ দিয়ে দিছে মনে হয়। কি সুখী গাছের গল্প। অনেক কিছু চেঞ্জ করছে তোমাদের অবশ্য, প্রায় বেশ অনেক কিছু চেঞ্জ করে ফেলছে। একমাত্র দুই একটা গল্প তোমাদের রাখা হয়েছে, এছাড়া বাকি সবই আসলে আগের যেই সিলেবাসের যে টপিক এগুলো প্রায় সবই চেঞ্জ করে ফেলা হয়েছে। তো নতুন ভাবে দেওয়া হয়েছে, আসলে নতুন টপিক দেওয়া হয়েছে। তো আমরা 7 ভাই চম্পা এখান থেকে আমরা দেখবো, শর্ট কোশ্চেন ধরবো আজকে। কারণ যেহেতু সৃজনশীলটা আসলে বইয়ের মধ্যে নতুন বইয়ের সিলেবাসে দেওয়া নাই, আমরা শর্ট কোশ্চেন গুলো পড়বো, এরপরে ওই কাজগুলো আমরা করব। নেক্সট দিন দেখি এখানের মধ্যে কি হয়। আর শব্দার্থ টিকাগুলো পড়বো। আচ্ছা তোমরা কি সব পড়ছো ঠিকঠাক করে? সবাই কি সবকিছু পড়ছো? হ্যাঁ আচ্ছা, যদি পড়ে থাকো তোমরা সবাই একটু এখানে লেখক পরিচিতি, পাঠ পরিচিতি ও মূল ভাব আর শব্দার্থ টিকা এগুলো একটু ভালো করে একটু রিভাইজ দাও, এরপরে আমি পড়া নিচ্ছি। এই টপিক গুলো থেকে আমি পড়া নিব। সবাই 5 মিনিট একটু ভালো করে একটু রিভাইজ দিয়ে নাও, এরপরে এগুলোর উপরে আমি পড়া ধরবো। আসলে নেক্সট দিন থেকে বিস্তারিত যেটা যেটা যেভাবে করানো দরকার ওইভাবে আমার করাতে হবে। আজকে যেহেতু নতুন বইয়ের সিলেবাস, এটা আমি বই প্রথম খুলছি, এই জন্য সিলেবাসে কি কি চেঞ্জ হয়েছে বা কিভাবে কোশ্চেন হবে এটা ক্লিয়ার করব, আগামী দিন তোমাদের ক্লিয়ার করব। আজকে শর্ট কোশ্চেন গুলোর জন্য তোমরা লেখক পরিচিতি, পাঠ পরিচিতি আর হলো শব্দার্থ টিকা এই জিনিসগুলো পড়ো। আমি অডিও অন করে মানে সবাইকে আনমিউট করে যাকে যাকে যেটা জিজ্ঞেস করব সে সেটা উত্তর দিবে। আর কোন রকম চিল্লা চিল্লি হই হুল্লোড় এগুলো যাতে না হয়, কোন রকম চিল্লা চিল্লি হই হুল্লোড় যাতে না হয়। যেভাবে বলছি এভাবে করে পড়ো।
হ্যাঁ 7 বাই চম্পা থেকে পড়বা, 7 বাই চম্পা থেকে। দ্রুত পড়ো, আমি পড়া নেওয়া শুরু করবো একটু পরে। কোনো অজুহাত যাতে না দেখি।
হ্যাঁ বলো। আচ্ছা আমরা শুরু করছি। কেউ আওয়াজ করবো না, পড়া নেওয়ার সময় কেউ কোনো রকম আওয়াজ করবো না, কোনো চিল্লাচিল্লি হই হুল্লোড় করবো না আসলে। আচ্ছা প্রথমে যাকে পড়া নিব সে হলো রামিসা 5। কথা শুনতে পাচ্ছ রামিসা? এই রামিসা কথা শুনতে পাচ্ছ না? রামিসা এবি 5। স্যার ও বোধহয় আনমিউট করতে পারতেছে না। তোমার অডিও আনমিউট করো। আচ্ছা এরপরে হলো মেহজাবিন এন্ড মাহসানা মনে হয়। হ্যাঁ শুনতে পাচ্ছ কথা? স্যার আমার কাছে স্যার আনন্দ পাঠ বইটি নেই। বই পাও নাই? নতুন বই পাওনি এখনো? নো স্যার। ওরে স্যার আমিও পাই নাই। স্যার আমিও পাইনি নতুন ভাই এখন। আচ্ছা হইছে এখন শুরু করবে। টানা অনেকগুলো শুরু করবে একসাথে এখন। আমিও পাইনি। এই যে শুরু হইছে, বলছি না যে শুরু করবে। এখানে সবার কাছেই নাই স্যার। স্যার আমার কাছে আছে। স্যার আমার কাছে স্যার আমার কাছে স্যার আমার কাছে এই কাফি কথা শুনতে পাচ্ছ? স্যার আমার কাছে আমিও পেয়েছি নতুন আনন্দ পাঠ। আমি তোমাদেরকে জিজ্ঞেস করছি কার কাছে আছে কার কাছে নাই? পাগল নাকি এগুলো? ইয়েস স্যার, শুনতে পাচ্ছি। এই কাফি শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। আচ্ছা তুমি পড়ছো? ইয়েস স্যার। আচ্ছা তুমি বলো, তুমি লেখক সম্বন্ধে একটু বলো তো, দক্ষিণারঞ্জন মিত্র সম্বন্ধে একটু বলো। এই স্যার দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার বিখ্যাত সব রূপকথা রচয়িতা এবং শিশু সাহিত্যিক। প্রধানত ঠাকুরমার ঝুলি নামক বইয়ের জন্য বাঙালি পাঠক সমাজে তিনি অধিক পরিচিতি। তার জন্ম 1877 খ্রিস্টাব্দে ঢাকা জেলার সভ্যতা উপজেলার উলাই এলাকা কর্ণপাড়া গ্রামে। লোক সাহিত্যের সংগ্রাহক, সরাকার, চিত্রশিল্পী হিসাবে তিনি বিশিষ্ট অবদান রেখেছেন। তার সংগৃহীত জনপ্রিয় রূপকথা সংগ্রহ ঠাকুরমাদের ঝুলি, ঠান দিদির থলে, দাদামশাইয়ের থলে। 1956 খ্রিস্টাব্দে কলকাতায় তিনি মৃত্যুবরণ করেন। আচ্ছা ভালো, ছেলে ভালো বলছে। এরপরে অদ্রিতা আফরিন শুনতে পাচ্ছ কথা? আচ্ছা অদ্রিতা বলো দেখি 7 বাই মানে চম্পা গল্পটার বুঝি না। আদ্রিতা না। ও আদ্রিতা, আচ্ছা সমস্যা হয় যে আমার স্পেলিং দেখে আসলে। আচ্ছা আদ্রিতা, আচ্ছা বলো দেখি তুমি 7 বাই চম্পা গল্পটার মূল ভাবটা কি একটু বলো দেখি। 7 ভাই চম্পা একটি রূপকথা জাতীয় গল্প
এই গল্পে ছোট রানী সাত ছেলে হয়, বড় রানীরা হিংসায় ফেটে পড়ে। ছোট রানী সাত ছেলে এবং এক মেয়েকে তারা হাড়িতে পুরে সরা চাপা দিয়ে পাঁচ গাদায় পুঁতে আসে। তারপর সাত ভাই এক সময় সাত ভাই এই সাত চাপা ফুনে এবং এক মেয়ে পারুল ফুনে পরিণত হয়। রাজা মানিক পূজার জন্য ফুল তুলতে যাওয়ায় পারুল বোন তার ভাইদিকে ডেকে বলে, সাত ভাই চম্পা জাগরে তার সাত ভাই মানিকে ফুল না দেওয়া একে একে রাজা বড় রানী এবং ঘুটে কুরানি ছোট রানীকে ডেকে পাঠায়। ছোট রানী আসায় বড় রানীদের ষড়যন্ত্র ধরা পড়ে। রাজা বড় রানীদের কঠিন শাস্তি দেয়। ছোট রানী সাত রাজপুত্র এক রাজকন্যাকে নিয়ে রাজপুরীতে যান। তারপরটা হচ্ছে হিংসা বিদ্বেষের ফল কখনো ভালো কিছু বয়ে আনতে পারে না। মিথ্যার আশ্রয় গ্রহণ করলেও সত্য একদিন প্রকাশ পায়। ব্যাপার বাচ্চা কাচ্চা নিয়ে ক্লাস করতে বসছে কে? এটা কি ছিল? অনেক সুন্দর ছিল। এই কার অডিও থেকে সাউন্ডটা অফ করে দাও। আচ্ছা, এরপরে তাহমিদ মোতাহার কথা শুনতে পাচ্ছ? 103 স্যার। তোমার জন্য প্রশ্ন, দেমাগ শব্দের অর্থ কি? স্যার, অহংকার শব্দটি এসেছে আরবি দিমাগ শব্দ থেকে। এত কিছু বলার দরকার নাই। দেমাগ কি, অহংকার, বাস শেষ। আচ্ছা, পাইক কি? পাইক স্যার, পিয়াদা রাজকর্মচারী যেমন পদাতিক, সৈন্য, লাঠিয়াল, পত্রবাহক ইত্যাদি। আচ্ছা, এরপরে ঠিক আছে, তোমার নাম কি মারুফ হোসাইন নাকি মারুফ হোসাইন, কোনটা? MB 72। জি স্যার। তোমার নাম কি মারুফ নাকি মারুফ? মারুফ। আচ্ছা, ফ হবে তাই না? ফ। হ্যাঁ, তুমি তো পি দিয়ে রাখছো এখানে। আচ্ছা, যাই হোক, তুমি বলো দেখি পাশগাদা শব্দের অর্থ কি? ছাইয়ের স্তূপ। রঙ্গ ভঙ্গি। রং ঢঙ্গের ভঙ্গি। আকুপাকু। ব্যাকুলতা প্রকাশ। ঠাকুর পুরুত। ঠাকুর পুরোহিত। এদের কাজ কি? এদের কাজ পূজা পাঠ করা। আপনার কথা কেটে কেটে আসছে। এগুলো কি আসলে? এগুলো একজনে বললে একটা কথা বললেই তো হলো, সবাই চুক্তি শুরু করে। একটা ছেলে তো বারবার বলে। আরাফাত কথা শুনতে পাচ্ছ? আরাফাত। আচ্ছা, আরাফাত বলো দেখি তুরতুর শব্দের অর্থ কি? তুরতুর শব্দের অর্থ কি? নোয়ারানি, এটা কে? দেখে দেখে বলো, নিচের দিকে তাকায়। চতুর্থ রানী। চৌদুলা কি? চৌদুলা কালকি। বেহারা। পালকি বাহক। কাক। কুমার। আচ্ছা, এরপরে এটা কার নাম? সাজিদ হোসাইন, শুনতে পাচ্ছ কথা? তোমার মাথার মধ্যে কি বাইরে কি চলতেছে, কি ঘুরতেছে, ওইটা কাজ করে?
তুমি জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছো কেন? তুমি বলো দেখি, এই লেখক পরিচিতিটা বলো দেখি। স্যার লেখক পরিচিতি দক্ষিণদার মিত্র মজুমদার বিখ্যাত সব রূপকথার রচয়িতা এবং নিচে দিয়ে তাকাই বলে। দেখে দেখে বলতেছো? না স্যার, তাহলে একবার নিচের দিক চোখ দিয়ে এরপরে বলতেছো, মাথাটা উপরের দিকে দিয়ে বলো, বলো তো দেখি। ঠাকুমার ঝুলির নাম বইয়ের তাও তো নিচেই রাখছো। বইয়ের আসলে নিজেদের কাছে সৎ হওয়া জরুরি। আসলে আমি কি বলি বা কতটুকু কি বলতেছি এটা তো ব্যাপার না, দেখে দেখে নিজের কাছে তুমি দেখে দেখে বলতেছি। জরুরি। আর স্যার নামটাও তো ভুল বলছে স্যার, দক্ষিণা রঞ্জন বলবে, দক্ষিণা চন্দ্র বলছে। তুমি রঞ্জন রে চন্দ্র বানাই দিলে তো বিপদই হয়েছে একেবারে। রঞ্জনই বলছি। বন্ধ করতে বলেন। এই নুবা, কথা শুনতে পাচ্ছ? নুবা 33। তোমার আওয়াজ আসতেছে না, তোমার কি সাউন্ড কম? না স্যার, ওর বাসায় যে মোটর গাড়ি চলছে। দক্ষিণারঞ্জন মিত্রের জন্ম এবং মৃত্যু কত সালে এবং কোথায় বলো? দক্ষিণাঞ্চল মিত্রের জন্ম 1877 দক্ষিণাঞ্চল না, দক্ষিণারঞ্জন। সবাই কবির নামকে দক্ষিণাঞ্চল কবির নামে যদি না বলতে পারো ঠিক করে কিভাবে হবে? জেলায়। স্যার ক লিখতে কলম ভেঙে যাচ্ছে, তাহলে ক লিখতে কেমনে? পণ্ডিত নাকি? কথাটা বলে কে? কথা বলে কে? জি স্যার। পণ্ডিত কিন্তু প্রত্যেক ক্লাসে থাকে, থাপ্পাবো কিন্তু ভালো করে। আরেকজনে বলার সময় পণ্ডিতই করে, নিজে বলার সময় ঘোড়ার ডিম। আমার ক্লাসে যাতে পণ্ডিতই না শুনি, একজন কথা বলার সময় আরেকজন বলবা, পণ্ডিতই করবা, আর নিজেকে যখন জিজ্ঞেস করবা হা করে থাকবা, এমন যাতে না হয়। আমার ক্লাসে কোনো পণ্ডিতের জায়গা নাই। কিছু আছে পণ্ডিত, ওই যে পণ্ডিতই গলা, আরেকজন বলতে গেলে ওইটাতে গিয়ে নাক গলা। সে পারুক বা না পারুক এটা তো আমি দেখবো, তোমার তো বলার দরকার নাই। পণ্ডিতই অন্য ক্লাসে করো। এরপরে সামিউল ইসলাম 43। জি স্যার, বলেন কোন প্রশ্ন? তুমি বলো দক্ষিণারঞ্জন মিত্রের জন্ম কোথায় এবং কত সালে এবং মৃত্যু কোথায় এবং কত সালে? দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের জন্ম 1877 খ্রিস্টাব্দে ঢাকা জেলার সাভার উপজেলার উলাইল এলাকার কর্ণপাড়া গ্রামে, আর মৃত্যু হচ্ছে 1956 খ্রিস্টাব্দে কলকাতায়। সিলেট টোনটা তো অনেক সুন্দর আসলে। আপনি কি কথার মধ্যে একটা স্যার, আপনি নরসিংদীর, আপনার কথা সুরটা নরসিংদীর মানুষের মতো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ভালো হয়েছে। ছেলে ভালো বলছে স্যার আপনি আসলে। কি সত্যি নরসিংদী? আচ্ছা, এরপরে স্যার হ্যাঁ মানে ঢাকার বাইরের টোন এটা বুঝাই যাচ্ছে। এরপরে আরাফ আল আলিফ 05। ইয়েস স্যার। শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। আচ্ছা, তোমার জন্য প্রথম প্রশ্ন। তুমি বলো নথ শব্দের অর্থ কি? নথ স্যার, নথ শব্দের অর্থ হচ্ছে নাকে পরার জন্য এক ধরনের অলংকার। ঘুটে কুরানি স্যার, গোবর দিয়ে তৈরি এক ধরনের জ্বালানি সংগ্রহ করে যে। আচ্ছা, পাশগাদা শব্দের অর্থ কি? পাশগাদা স্যার, পাশগাদা শব্দের অর্থ হলো ছাইয়ের স্তূপ। আচ্ছা, এরপরে বলবে হলো মাইশা জামান বুশরা নাকি কি যেন নাম। তোমার হ্যাঁ বুশরা, এখন দেখা যাচ্ছে পুরো নাম, তখন ডট ডট ছিল। আচ্ছা, তুমি কথা শুনতে পাচ্ছ? জি স্যার।
আচ্ছা, তোমার জন্য প্রশ্ন হলো, তুমি সাত ভাই চম্পা গল্পটা কি পড়ছো? জি স্যার, পড়ছি। আচ্ছা, পড়ে থাকলে তুমি গল্পটার মূল কথাগুলো বলো তো, যে আসলে গল্পটার মূল কথাটা কি বলা হয়েছে এখানের মধ্যে, বা গল্পটা মূলত কি? তোমাকে যদি বলা হয় যে সংক্ষেপে তুমি গল্পটা একজনকে বলে শোনাও, তুমি কিভাবে শোনাবা? স্যার, সাত ভাই চম্পা হচ্ছে একটা রূপকথার জাতীয় গল্প। এই গল্পে হচ্ছে গল্পতে দেখা যায় যে ছোট রানীর সন্তান হলে বড় রানীরা হিংসায় জ্বলে যায়। তারপরে ছোট রানীর যখন সন্তান হবে তখন বড় রানীরা সন্তানকে পাশ গাদায় পুঁতে দিয়ে আসে। তারপরে বড় রাজা ছোট রানীকে রাজমহল থেকে বের করে দেয়। পরে একদিন যখন রাজা পূজা করবে তখন মালি বাগানে যায়। পরে বাগানে গিয়ে যখন ফুল আনবে তখন দেখা যায় যে সাত ভাই কি জানি বলো নিজের মতো করে। আচ্ছা, এরপরে তোমার যতটুকু বলছো এই সাত ভাই থেকে রায়ান মেহের কথা শুনতে পাচ্ছ? রায়ান মেহের? ইয়েস স্যার। আচ্ছা, তুমি ওই সাত ভাই থেকে তুমি বলো তো, ওই যতটুকু বলছো এরপর থেকে তুমি বলো। ইয়েস স্যার। এই যে বুশরা যতটুকু বলছে, বুশরার বলার পর থেকে তুমি বলবা। স্যার, এক সময় 7টি ছেলে 7টি চাপা ফুল গাছ ও মেয়েটি একটি পারুল গাছে পরিণত হলো। মালি পূজার জন্য একদিন সেই বাগানে ফুল তুলতে গেলে পারুল তার ভাইদের ডেকে বলে, সাত ভাই চম্পা জাগরে। ভাইরা মালিকে ফুল না দিয়ে একে একে রাজা, বড় রানী এবং সবশেষে ঘুটেকু রানী ছোট রানীকে ডেকে পাঠায়। ছোট রানীকে নিয়ে আসার পর বড় রানীদের ষড়যন্ত্র ধরা পড়ে। রাজা বড় রানীদের রাজপ্রাসাদ থেকে বের করে দেন এবং ছোট রানী ও 7 রাজপুত্র ও রাজকন্যা পারুলকে নিয়ে প্রাসাদে ফিরে যান। এই তো ব্রিলিয়ান্ট বাচ্চা, এভাবেই বলতে হবে। এরপরে আমাদের এটা কে? এটা কি নাম, কি লেখা, আবার লেখা নাকি কি লেখা, এটা কি? আচ্ছা, আচ্ছা ইকবাল, তুমি শুনতে পাচ্ছ কথা? জি স্যার। তোমার নামের 12টা বাজাইছো কেন? নাম তো ইকবাল, কিন্তু মানে অন্য কেউ দেখলে তো হঠাৎ করে উল্টা পাল্টা অন্যটাতে নিয়ে যাবে। আপনি তো আবার বললেন কি আজব ধরনের নাম এগুলো? কি করছে নামকে এগুলো? আই দিয়ে এরপরে কি দিছে? হাইফেন দিছে, আবার কি হাইফেন ডি কে হাইফেন দিছে। আজব প্রকৃতির পোলাপান। হাজি, এই শোনো, তোমার নাম হলো হাজি, তোমাকে যদি কেউ হাতি বলে ডাকে তোমার ভালো লাগবে? কি অবস্থা! ওর নাম কি আমরা ডাকবেন জানেন? নাম হলো মানে হাজি, তোমার যদি হাজি না লেগে তোমার কেউ হাতি ডাকে কেমন লাগবে? তোমার নাম তো দেখলে কি কনফিউশনে পড়ে যাবে। ওর নাম ইকবাল, আমরা ওরে ডাকবো ফুটবল। এই যে আবার আরেকটা এই নাম বললো পার্টি পেয়ে গেলাম, আরেকটা স্যার আলবি। পন্ডিত কাকে এটা? স্যার আলবি। ভালো করে আলবি, তোমার দুনিয়া বি আখেরাত বি সব কিন্তু বন্ধ হয়ে যাবে বলে দিই। এরপরে ইকবাল আব্দুল ইফাজ, আহনাজ আব্দুল্লাহ ইফাজ কথা শুনতে পাচ্ছি? ইয়েস স্যার। আচ্ছা, তুমি বলো তো লেখক সম্বন্ধে বলো দেখি, দক্ষিণারঞ্জন মিত্র সম্বন্ধে বলো। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার একজন রূপকথা রচয়িতা এবং শিশু সাহিত্যিক। তার লেখা ঠাকুমার ঝুলি বাঙালি জাতির জীবনের বিশ্ববিখ্যাত। তিনি 1800 মনের মধ্যে কি কষ্ট নাকি খুব বেশি?
আচ্ছা তোমার এখান থেকে আওয়াজ ভালো করে আসতেছে না। এরপরে এদিকে কে আছে? লামিয়া, কথা শুনতে পাচ্ছ? লামিয়া 22। ইয়েস স্যার। আচ্ছা লামিয়া বলো দেখি, লেখক পরিচিতিটা বলো দেখি, লেখক সম্বন্ধে বলো দেখি। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার বিখ্যাত রূপকথা রচয়িতা এবং শিশু সাহিত্যিক। প্রধানত ঠাকুমার ঝুলি নামক বইয়ের জন্য বাঙালি পাঠ সমাজে তিনি অধিক পরিচিত। তার জন্ম 1877 খ্রিস্টাব্দে ঢাকা জেলার সাভার উপজেলার উলাইল এলাকার কর্ণপাড়া গ্রামে। লোকসাহিত্যের সংগ্রাহক, সরাকার, চিত্রশিল্পী হিসেবেও তিনি খ্যাতি ও বিশিষ্ট অবদান রেখেছেন। তারপরে হলো যে তিনি 1956 সালে কলকাতায় মৃত্যুবরণ করেন। আচ্ছা সুন্দর, যাক তোমার ঠিক আছে। এরপরে আরিবা এন্ড আদিবা, কথা শুনতে পাচ্ছ? স্যার আমারই করতেছি। আচ্ছা তুমি বলো দেখি পুতিয়া শব্দের অর্থ কি? স্যার পুতিয়া শব্দের অর্থ কি? পুতিয়া পুঁতে রাখা। এই যে দেখো পণ্ডিত, এই পণ্ডিত গুলোরে বলি যে তোমার এক্সাইটমেন্ট তুমি কন্ট্রোল করো, তারপরও এক্সাইটেড হয়ে যায়, এক্সাইটেড হয়ে আরেকজন একটা বলে দেয়। স্যার 100 বার বলি যে don't get excited। স্যার এটা কোন লেখা ধরেন? স্যার সারা জীবন ধরে দুঃখ আর দুঃখ। পিছনের লেখাটা সবসময় মাথার মধ্যে রাখবা। স্যার এটাও লিখে দিতে হবে? হ্যাঁ। এরপরে কেউ এক্সাইটেড হয়ে একজন একটা আরেকজন বলবো না, তোমার এক্সাইটমেন্ট তুমি কন্ট্রোলে রাখো। এক্সাইটমেন্টের ধাক্কায় একবার অডিও অন করে সাথে সাথে বলে ফেলে, এত এক্সাইটমেন্ট মনের মধ্যে। এরপরে তুরতুর বলো। এই আরিবা আদিবা, তুরতুর তুরতুর বলো, তুরতুর। স্যার আমাদের বই ছিল না, সেজন্য আমরা পড়তে পাইনি। স্যার ওদের বড় দোকানে আমি ভুলে যাই স্যার। বই ছাড়াই পড়া বলতেছো? বই না থাকলে কিভাবে হবে? স্যার আপনি গল্প থেকে প্রশ্ন ধরলে আমরা বলতে পারবো। শুনে শুনে গল্প পড়া থেকে তো ধরবই, গল্প থেকে তো ধরার তো ধরতেছি, এটা অপেক্ষা। আচ্ছা এরপরে এদিকে কে আছে দেখি। এই তোমাদের এখন ব্রেক দেওয়া হয় কখন? স্যার স্যার একজন বলো, একজন বলো। স্যার 25 থেকে 30। স্যার 25 থেকে 30। 25 থেকে 35। কমেন্টে জানাও, কমেন্টে জানাও। এই কেউ কথা বলো না। ঝামেলা স্যার 9:40 পর্যন্ত। 45 থেকে 10টা পর্যন্ত। 10 থেকে 10:10। 25 থেকে 40। 30 থেকে 40। স্যার হচ্ছে কি একদিন এক এক সময় ব্রেক দিয়ে দেয়, ঠিক আছে সমস্যা। আচ্ছা এই শোনো, 25 থেকে 40। তোমাদের এখন স্যার 25। তোমাদের এখন বাজে কত দেখি? স্যার 25 বাজে স্যার। 26 বাজে। 35 পর্যন্ত ব্রেক। তোমাদের এখন 35 পর্যন্ত ব্রেক। 35 থেকে এরপরে আবার পরবর্তী ক্লাস শুরু হবে। এখন মানে এটা মাত্র 10 মিনিট ব্রেকের মধ্যে। 40 পর্যন্ত না, 10 মিনিট 40 পর্যন্ত। 40 পর্যন্ত। 40 পর্যন্ত। স্যার ডায়েরি কি? ব্রেক হবে না, এখন ব্রেক হবে না, ব্রেক হবে না। হ্যাঁ ব্রেক তৃতীয় পিরিয়ডের পরে, ব্রেক তৃতীয় পিরিয়ডের পরে। স্যার না এটা ভালো না স্যার। তৃতীয় পিরিয়ডের পরে হবে। আমার ক্লাস আর 2-3 মিনিট বাকি আছে, আমি এটা শেষ করে নিচ্ছি। এরপরে তামিম হোসেন রাজি, শুনতে পাচ্ছ কথা? यस স্যার। আচ্ছা তুমি তামিম হোসেন রাজি, আপনার ক্লাস মনে হয়।
তামিম হোসেন রাফি, তুমি বলো তো লেখক পরিচিতিটা বলো। স্যার ওটা মুখস্থ করেন স্যার, শব্দার্থগুলো পারবো। কেন, লেখক পরিচিতির সমস্যা কি? স্যার আজকে মুখস্থ করে বলবো সব। স্যার পড়া কি থাকবে? এরপরে সাবরিন, শুনতে পাচ্ছ? সাবরিন 50, তুমি বলো তো লেখক পরিচিতিটা বলো তো। স্যার আমার বইয়ে এটা নাই। সুন্দর। এরপরে মাইশা মরিয়ম। আমাদের প্রতি বছর মাইশা নামে এত স্টুডেন্ট থাকে, প্রতি বছরই মানে 2, 4, 5 জন থাকে এমন। আচ্ছা, এই বছর মনে হয় আসছে। 2-3 জন আসছে। আচ্ছা, এরপরে এই কাকে যেন বললাম, মাইশা মরিয়ম, শুনতে পাচ্ছ কথা? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, তুমি বলো লেখক পরিচিতিটা বলো দেখি। দক্ষিণাঞ্চল মিত্র মজুমদার ছিলেন একজন বিখ্যাত রূপকথার রচয়িতা এবং শিশু সাহিত্যিক। তিনি দেখে দেখে বলে। ঠাকুমার ঝুলি দেখে দেখে বলতেছে। লাভ হবে কি? আমি তো আশা করি যে মেয়েরা অপেক্ষাকৃত সৎ হবা, মেয়েরা অপেক্ষাকৃত সৎ হবা। তোমরা আসসালামু আলাইকুম। জি জি বলেন। আচ্ছা, আসবো 12:30টার দিকে আসবো। 12:30 থেকে ওরে পড়িয়ে পরে 12টা না কয়েকজন আছে, ওদেরকে পড়াবো। ম্যানেজ করতে পারবো বলতে কি, আপনার মাঝে মাঝে সমস্যা হয়ে যেতে পারে, কারণ এই সময়টাতে অনেক সময় ক্লাস থাকে। এই হলো সমস্যা। আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমাদের এখানে আজকের মতো ক্লাস শেষ করে দিচ্ছি। আজকে নেক্সট দিন অন্য কোনো টপিক দেখি কোনটা আছে, কোনটা পড়াবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। এই করে